গত 1.5 বছরে যে ভিত্তি স্থাপনের প্রত্যাশা এবং দায়িত্ব ছিল সেটি গঠিত হয়েছে, কিন্তু খুবই নাজুক বলে আমরা মনে করছি। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যেই অবকাঠামো তৈরি হয়েছে সেটি আইনগত হোক, সাংবিধানিক হোক বা অন্য মানদণ্ডে, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি। সেই অবকাঠামোটা দুর্বল এবং সেটা প্রতিহত করার মতো যে ঝুঁকি আছে সেগুলো প্রতিহত করার মতো সম্ভাবনা খুব দেখা যাচ্ছে না। বৈষম্যবিরোধী আন্দোলন যেটা একটা নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে কতিপয় সরকারের পতনের পর বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেটা আমাদের জন্য, জাতির জন্য অসামান্য একটা অর্জন। এবং এই প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্তের স্লোগান যেটা ছিল, যার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার একটা অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে, এটার অভীষ্ট অর্জনে আমাদের এই মেয়াদে 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি অন্যান্য অংশীজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিঃসন্দেহে আপনারা লক্ষ্য করেছেন যে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক দিকগুলি তুলে ধরার চেষ্টা করেছি, পাশাপাশি যেখানে ঘাটতি আছে সেগুলো তুলে ধরেছি। তবে যেটা দেখতে পাচ্ছি, ইতিবাচক যেই অর্জন হয়েছে তার তুলনায় ঘাটতি বা বলবো যে পথভ্রষ্ট হওয়ার যে উপাদানগুলো, সেই তার পাল্লাটা তুলনামূলকভাবে ভারী। বিভিন্ন অনিশ্চয়তা এবং আশঙ্কা সত্ত্বেও নির্বাচন কার্যক্রম চলমান আছে। তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার যে প্রবণতা সবসময় ছিল সেটি অব্যাহত আছে। বিশেষ করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এর পেছনে অন্যতম যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসতে পারে সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমান প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার পথে সবচেয়ে বড় যে অন্তরায়গুলো, তার মধ্যে অন্যতম অর্থ, পেশি এবং ধর্ম। এই তিনটি শক্তির অপব্যবহার প্রকট দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যার ফলে বাস্তবে লেভেল প্লেইং ফিল্ড সহ বা সমান প্রতিযোগিতা সহ কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটি আমাদের দেখার বিষয় সামনে 12 ফেব্রুয়ারি। উপদেষ্টা পরিষদের সদস্য সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী প্রকাশের বিষয়টি আমরা আবারও বলছি, শুরু থেকেই বলছি, সরকারের সর্বোচ্চ মহল থেকে, পর্যায় থেকে ঘোষণা ছিল যেটা উপদেষ্টা পরিষদ তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবেন। আজ পর্যন্ত সেটা করা হয়নি। এটি অত্যন্ত বিব্রতকর দৃষ্টান্ত, সরকারি সর্বোচ্চ পর্যায়ে ব্যর্থতার পরিচায়ক। বিশেষ করে এমন সরকারের কাছ থেকে যারা স্বচ্ছতা, জবাবদিহিতার অঙ্গীকার নিজেরা করেছিল এবং সেই ধরনের বাংলাদেশের স্বচ্ছতা, জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠিত করার ভিত্তি তৈরি করবে যে সরকার, তারাই নিজেদের অঙ্গীকারটা ভঙ্গ করে সেই ভিত্তিটাকে নড়বড়ে করেছে, যার ফলে ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন তাদের কাছ থেকে এই ধরনের চর্চা অব্যাহত থাকার ঝুঁকি সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে যে বর্তমান সরকার আমলে যে সংস্কারের ভিত্তি তৈরি হয়েছে সেটা দুর্বল। গণমাধ্যমের স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা, এই দুটি বিষয়ে একসাথে বিবেচনায় নিয়ে আমি বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বা এই গত 1.5 বছরে বাংলাদেশে অত্যন্ত হতাশাব্যঞ্জক একটা চিত্র আমরা দেখেছি। বাংলাদেশের গণমাধ্যম সবসময় ঝুঁকিতে ছিল, সবসময় চাপে ছিল, সরকারের চাপে, রাষ্ট্রের চাপে ছিল, এবং সেটা গণমাধ্যমের স্বাধীনতাকে কেন্দ্র করে চাপ ছিল। এটা এবার আমরা যেটা দেখেছি, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমের নিরাপত্তা, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক নিরাপত্তা আরও চাপের মুখোমুখি হয়েছে, এবং রাষ্ট্রীয় চাপের পাশাপাশি অরাষ্ট্রীয় চাপের মুখোমুখি হয়েছে। উভয় ক্ষেত্রেই সরকার কোনো সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। এবং বিশেষ করে অন্য সব কমিশনগুলোর মতো গণমাধ্যম কমিশনের ক্ষেত্রেও যে প্রতিবেদনটি 10 মাস আগে প্রণীত হয়েছে সেটিকে সম্পূর্ণ অবহেলায় রেখে, গণমাধ্যমকে ঝুঁকির মধ্যে রেখে শেষ মুহূর্তে এসে বিদায়ী পরিহাস হিসাবে, যেটা আপনারা আমাদের স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করেছেন, আমি আবারও বলবো, বিদায়ী পরিহাস হিসাবে সরকার 2টি কমিশনের প্রস্তাব করেছে, অধ্যাদেশ, যার মাধ্যমে আসলে গণমাধ্যমকে আরও বেশি সরকারি নিয়ন্ত্রণের রাখার পায়তারা আমরা দেখতে পেয়েছি। আর মিডিয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে পরিষ্কারভাবে আপনি যে বিষয়টা কেন্দ্র করে প্রশ্নটা করেছেন সেটা পরিষ্কারভাবে তুলে ধরেছি, আর আজকেও কিছুটা আলোচনা হয়েছে। আমি শুধু বলবো যে এটি একদিক থেকে শুধুমাত্র অন্য সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো অবহেলা করার যে ধারাবাহিকতা, সেটাই শুধু নয়, মিডিয়া বিশেষভাবে সরকার কর্তৃক উপেক্ষিত হয়েছে, এবং শুধু উপেক্ষিত না, মিডিয়ার প্রতি নতুন করে ঝুঁকি সৃষ্টি করা হয়েছে অন্তর্বর্তী এই মেয়াদে, এবং তার পেছনে শক্তিগুলো আমি বর্ণনা করেছি, সরকারের ভিতরে এবং সরকারের বাইরের শক্তিগুলো আছে, এবং সেগুলো সরকারের বাইরের শক্তি সেগুলোকে আবার সরকারই অতিক্ষমায়িত করেছে, যে কারণে মিডিয়া আজকে এত বিশাল ঝুঁকির সম্মুখীন।
শেষ দিকে এসে অন্য কিছু বাদ দিয়ে এই দুইটি অধ্যাদেশ, এটাও কিন্তু সরকারের ধারাবাহিকতা। আপনারা খেয়াল করেছেন, যারা যারা পর্যবেক্ষণ করেন, সংস্কার নিয়ে প্রতিবেদন করেছেন, পুলিশ কমিশন নিয়ে একই কাণ্ড করেছে সরকার। পুলিশ কমিশনের, স্বাধীন পুলিশ কমিশনের প্রস্তাব জুলাই সনদের একমাত্র পুলিশ সংস্কার বিষয়ক একমাত্র প্রস্তাব, এখানে ঐকমত্য আছে সবগুলো দলের। সেই প্রস্তাব অবহেলা করে তারা হঠাৎ করে প্রথমে দুটি পুলিশ কমিশনের অধ্যাদেশ করেছিল ঘোষণা। সেটা থেকে আমাদের সকলের চাপে এসে তারা সরে এসেছিল। সরে এসে যেটা করেছে সেটাও কিন্তু একেবারে সম্পূর্ণভাবেই আমলা নির্ভর একটা কমিশন।